আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডুকাস্ট। আজকে আমরা এসএসসি বায়োলজির চ্যাপ্টার 5 একদম ডিটেলসে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা অধ্যায়টা শুরু করে ফেলি। অধ্যায়ের নামে তিনটা শব্দ আছে, সেই তিনটা শব্দ হচ্ছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। এই তিনটা শব্দ সম্পর্কে আগে আমরা জানার চেষ্টা করব। খাদ্য যেটা আছে, খাদ্যের যে প্রধান যেটা বৈশিষ্ট্য সেটা হইতেছে প্রথমত আসবে হচ্ছে ক্ষুধা নিবারণ। তারপরে যে বৈশিষ্ট্যটা থাকবে তা হচ্ছে খাদ্য অবশ্যই আমাদের দেহের ক্ষয় পূরণ করবে, দেহের ক্ষয় পূরণ। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের দেহে যে ক্ষয়গুলো হয় এই ক্ষয়গুলোকে পূরণ করবে হচ্ছে খাবারের মাধ্যমে। এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে দেহের বৃদ্ধি সাধন। এবং সর্বশেষ থাকবে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। তাহলে খাদ্যের মোট চারটা বৈশিষ্ট্য থাকলো। আমাদের দেহের ক্ষুধা নিবারণ করবে, আমাদের দেহের ক্ষয় পূরণ করবে, আমাদের দেহের বৃদ্ধি সাধন করবে এবং তার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে পুষ্টি। পুষ্টি বলতে মূলত একটা প্রক্রিয়াকে বোঝানো হয়, সেটা হচ্ছে খাদ্যের ভেতরে দেহের প্রয়োজনীয় অংশ গ্রহণ প্রক্রিয়া। অর্থাৎ আমরা খাবার খাচ্ছি, খাবারটা হজম হচ্ছে বা আমাদের কোষের গ্রহণের উপযোগী হচ্ছে এবং তার পাশাপাশি সেটা আমাদের কোষ গ্রহণ করতেছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে পুষ্টি। এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে পরিপাক। এই পরিপাক শব্দের বলতে মূলত বোঝানো হচ্ছে খাদ্যের সরলীকরণ। খাদ্যের সরলীকরণ। তো খাদ্যের সরলীকরণ কেন প্রয়োজন? কারণ আমরা যে খাবারগুলোকে খাই এই খাবারগুলো অনেক জটিল অবস্থায় থাকে। আমাদের দরকার গ্লুকোজ, আমরা খাই শর্করা। শর্করা হচ্ছে গ্লুকোজের অনেক জটিল একটা ভার্সন। তাহলে এই শর্করাকে যখন রাসায়নিকভাবে বিশ্লেষিত করা হয় তখন আমরা গ্লুকোজ পাই। আমাদের দরকার অ্যামাইনো অ্যাসিড, নাইট্রোজেন, আমরা খাই আমিষ। আমিষ হচ্ছে অনেক জটিল একটা অবস্থা। তো এই আমিষটাকে ভেঙে কোষের গ্রহণের উপযোগী করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলবো হচ্ছে পরিপাক। তাহলে আশা করি বুঝাইতে পারছি। আমাদের অধ্যায়ের নাম সম্পর্কে আমরা পড়ে ফেলছি। এখন আমরা অধ্যায়ের মূল পড়াতে চলে যাব। তো অধ্যায়ের মূল পড়াতে গেলে প্রথমে যে অংশটা থাকবে সেটা হচ্ছে উদ্ভিদ অংশ। তো উদ্ভিদ অংশ যেটা থাকবে, উদ্ভিদ অংশে উদ্ভিদকে খাদ্যের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ ধরা হয়, কারণ এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে স্বভোজী। যারা খাদ্যের দিক থেকে কারো উপরে নির্ভরশীল নয় তাদেরকে বলা হচ্ছে স্বভোজী। স্বভোজী বলা হয় কারণ এটা সালোক সংশ্লেষণ ঘটাইতে পারে। সালোক সংশ্লেষণ ঘটাইতে পারে। তো সালোক সংশ্লেষণ ঘটাইতে যারা পারে তারা নিজেদের দেহের ভেতরে গ্লুকোজ উৎপাদন করতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে। এবং এই যে সালোক সংশ্লেষণ, তাদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাদের দেহের ভেতরে যে গ্লুকোজটা উৎপন্ন করতেছে, এটার জন্য টোটাল 4টা উপাদানকে তারা ব্যবহার করে। এই 4টা উপাদান কি কি? এই 4টা উপাদান হচ্ছে ক্লোরোফিল, সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এবং পানি। এই 4টা উপাদানকে তারা ব্যবহার করে এবং এই 4টা উপাদান ব্যবহার করার মাধ্যমে এখান থেকে একটা আউটপুট পায়। সেই আউটপুটটা হচ্ছে গ্লুকোজ।
তাহলে এই যে গ্লুকোজের যে আউটপুটটা পাইলো, তাহলে এই গ্লুকোজটাই হচ্ছে একটা জীবকোষের ক্ষেত্রে মূল চালিকা শক্তি, যা এই একটা কোষকে চলার শক্তি দেয় বা তার মেটাবলিক কাজগুলো করার শক্তি দেয়। এখানে ক্লোরোফিল, সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড এগুলো থেকে কোনোভাবেই কোনো পুষ্টি উপাদান পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ক্লোরোফিল এখানে একটা রিসিভার হিসেবে কাজ করতেছে, যে কিনা সৌর শক্তিকে কনভার্ট করে রাসায়নিক শক্তিতে পরিণত করে, যা সালোক সংশ্লেষণের কাজে লাগে। সূর্যের আলো এখানে একটা শক্তির উৎস হিসেবে কাজ করতেছে, কার্বন ডাই অক্সাইড এখানে একটা কার্বনের উৎস হিসেবে কাজ করতেছে। কিন্তু পানি যেটা থাকতেছে, এইটাকে যখন উদ্ভিদ গ্রহণ করে, তখন এই উদ্ভিদ পানি গ্রহণের সাথে সাথে আরো প্রায় 60 ধরনের খনিজ উপাদান শোষণ করে। তাহলে এই যে 60 ধরনের খনিজ উপাদান যেটা শোষণ করলো, এই 60 ধরনের উপাদানের প্রত্যেকটাকেই উদ্ভিদ তার নিজের কাজে ব্যবহার করতে পারে। কিন্তু এই 60 ধরনের উপাদানের মধ্যে বা 60 ধরনের খনিজ পদার্থের মধ্যে সবগুলোই আসলে মানে গাছের জন্য একদম আবশ্যিক নয়। আমরা যদি খনিজ পুষ্টির ক্ষেত্রে দেখি, উদ্ভিদের খনিজ পুষ্টি, এই খনিজ পুষ্টিটা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অত্যাবশ্যকীয় এবং অনত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় যেটা, সেটা হচ্ছে তার লাগবেই, মানে হচ্ছে একটা যে উপাদানগুলো যদি উদ্ভিদ না পায়, তাহলে এই উপাদানগুলোর অভাবে কোনো না কোনো লক্ষণ প্রকাশ পাবে বা উদ্ভিদের জীবন ধারণে কোনো না কোনো ঝামেলা সৃষ্টি হবে বা কোনো না কোনো রোগ সৃষ্টি হবে। তাহলে এই অত্যাবশ্যকীয় উপাদানগুলোকে আমরা বলতেছি যে 100% লাগবেই। অনত্যাবশ্যকীয় গুলো, সেগুলো হচ্ছে আমাদের বাকি যে উপাদানগুলো থাকবে সেগুলো হইলে ভালো, না হইলেও কোনো সমস্যা নেই। অত্যাবশ্যকীয় উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং আরেকটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রো শব্দটা থেকে বুঝতে পারতেছো, ছোট শব্দটার সাথে এটা অবশ্যই কানেক্টেড। যে উপাদানগুলো কম পরিমাণে লাগে বা উদ্ভিদ দেহের মধ্যে যে উপাদানগুলোর চাহিদা খুব অল্প পরিমাণে, সেগুলোকে বলা হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ কম পরিমাণে ব্যবহৃত হবে, কম পরিমাণে প্রয়োজন, সেটাকে আমরা বলবো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। এবং যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন, সেগুলোকে বলা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস আশা করি বুঝাইতে পারছি। তো মাইক্রোনিউট্রিয়েন্টসের মোট পরিমাণ হচ্ছে 7টা এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মোট পরিমাণ হচ্ছে 9টা। অর্থাৎ এই অত্যাবশ্যকীয় উপাদান যদি বলা হয় বা ইসেনশিয়াল এলিমেন্টস, সেটা হচ্ছে 16টা। কিন্তু সে মানে উদ্ভিদ যদি চায়, তাহলে টোটাল 60টা খনিজ উপাদান শোষণ করে সেগুলোকে ব্যবহার করতে পারে, কিন্তু তার জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে 16টা। এই 16টার ভেতরে কম পরিমাণে ব্যবহার করে এগুলো এরকম আছে হচ্ছে 7টা মৌল, এবং এই 7টাকে আমরা বলতেছি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। আর বেশি পরিমাণে যেগুলোকে ব্যবহার করে এরকম উপাদান আছে হচ্ছে 9টা, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এরপরে আমাদের কয়েকটা মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর উৎস সম্পর্কে জানতে হবে। যেমন অন্যতম উপাদান হচ্ছে যদি বলি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। নাইট্রোজেন যেটা আছে, এটা উদ্ভিদের মেটাবলিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই নাইট্রোজেনের উপাদানের চাহিদা মেটানোর জন্য ইউরিয়া সার ব্যবহার করা হয়। তাহলে এই যে ইউরিয়া সার, এটা প্রয়োজন। ফসফরাসের জন্য যে সারটাকে ব্যবহার করা হয়, সেই সারটার নাম হলো টিএসপি, অর্থাৎ ট্রিপল
সুপার ফসফেট। পটাশিয়ামের জন্য মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ। তাহলে এই যে উপাদানগুলো থাকতেছে, ইউরিয়া সারের মাধ্যমে নাইট্রোজেনের চাহিদা পূরণ হয়, টিএসপির মাধ্যমে ফসফরাসের চাহিদা পূরণ হয়, মিউরেট অফ পটাশের মাধ্যমে তা হচ্ছে পটাশিয়ামের চাহিদা পূরণ হচ্ছে। এই তিনটা সারকে একত্রে বলা হয় এনপিকে সার। এখন এইগুলোর অভাবে বা আরো কিছু উপাদানের অভাবে কিছু রোগ হইতে পারে বা কিছু মানে অভাবজনিত লক্ষণ হইতে পারে। এই অভাবজনিত লক্ষণগুলোর মধ্যে দুইটা রোগ বিষয়ে তোমাদের এখানে বলা আছে। একটা হচ্ছে ক্লোরোসিস, ক্লোরোসিস এবং আরেকটা হচ্ছে ডাইব্যাক। রোগ দুটো বুঝাই দেই। মোট 5টা উপাদানের অভাবে ক্লোরোসিস মানে হয়। সে ক্লোরোসিস ক্ষেত্রে কি হবে, তো একটা উদ্ভিদের পাতার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই উদ্ভিদের পাতার ক্ষেত্রে এটা স্বাভাবিক রং হবে হচ্ছে সবুজ, কারণ এটাতে ক্লোরোফিল থাকবে। তো এই যে ক্লোরোফিল থাকার কারণে যে সবুজ রং হইলো, এই সবুজ রংটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে এটাকে বলা হচ্ছে ক্লোরোসিস হয়েছে। অর্থাৎ পাতার সবুজ রং নষ্ট হয়ে বেগুনি, হলুদ, খয়েরি যে কোনো বর্ণ ধারণ করতে পারে, কিন্তু সেটা অবশ্যই অসবুজ। তাহলে সবুজ রংটা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন ক্লোরোফিলটা নষ্ট হচ্ছে, প্রপারলি সালোক সংশ্লেষণ চলতে পারবে না, যার ফলে এখানে পাতাটা ঠিকভাবে কাজ করতে পারবে না এবং একটা সময় গিয়ে উদ্ভিদের দেহের উপরে সরাসরি ভাবে প্রভাব ফেলবে, যেটা কিনা উদ্ভিদকে একটা সময় মৃত্যুর দিকে ঠেলে দেবে। আরেকটা রোগ সেটা হইতেছে ডাইব্যাক। এই ডাইব্যাক রোগ আমরা যদি পাতাকে অর্ধেক চিন্তা করি তাহলে পাতার ক্ষেত্রে এটা হবে হচ্ছে সামন অংশ এবং এটা হবে হচ্ছে পিছন অংশ। তো ডাইব্যাক রোগের ক্ষেত্রে যেটা হবে, ডাই যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে পাবো হচ্ছে ডাইব্যাক। ডাই শব্দের অর্থ যেটা সেটা হচ্ছে মারা যাওয়া এবং ব্যাক শব্দের অর্থ হচ্ছে পিছন অংশ। অর্থাৎ এই পাতার পিছনের অংশ থেকে মৃত অঞ্চল সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলবো হচ্ছে ডাইব্যাক। যদি দেখা যায় যে একটা পাতার ক্ষেত্রে সেটা সবুজ রং সম্পূর্ণটা থাকার কথা কিন্তু সম্পূর্ণটা নাই, দেখা যাচ্ছে কিছু অংশ পিছনের দিকের কিছু অংশ মৃত হিসেবে মৃত অঞ্চল সৃষ্টি হয়েছে, মানে শুকনা পাতা যেরকম থাকে সেরকম তৈরি হয়েছে এবং সামনের অংশটা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অস্বাভাবিক প্রক্রিয়া বা একটা অস্বাভাবিক ঘটনা। কারণ যদি পাতাটা প্রাপ্তবয়স্ক হয় সম্পূর্ণটা প্রাপ্তবয়স্ক হবে, মানে মোট কথা যদি খয়েরি বর্ণ হয় সম্পূর্ণটা খয়েরি বর্ণ হবে অথবা সম্পূর্ণটাই সবুজ বর্ণ হবে। অর্ধেক একদম মরা পাতার মতো হয়ে গেছে এবং সামনের অংশটা সজীব আছে, এই অংশটাকে বা এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে ডাইব্যাক। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা প্রাণী পুষ্টির অংশতে চলে যাব। প্রাণী পুষ্টি উপাদান যেটা আছে, এই প্রাণীজ পুষ্টি উপাদান, প্রাণীজ পুষ্টি, এই প্রাণীজ পুষ্টি উপাদানের ক্ষেত্রে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাণীজ পুষ্টি উপাদান, প্রাণীজ পুষ্টি উপাদান দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান এবং আরেকটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদানের ক্ষেত্রে দেখা যাবে যে এটা সরাসরিভাবে খাদ্যের প্রধান শর্তগুলোকে পূরণ করে। তো খাদ্যের প্রধান শর্তগুলো কি কি? খাদ্যের প্রধান শর্ত হচ্ছে ক্ষুধা নিবারণ করা, দেহের ক্ষয় পূরণ করা। অর্থাৎ এই যে শর্করা, শর্করা, আমিষ এবং স্নেহ, এই তিনটা উপাদান মুখ্য উপাদান হিসেবে কাজ করে বা খাবারের মূল উপাদান হিসেবে কাজ করে, যা কিনা সরাসরি আমাদের ক্ষুধা মেটায় এবং দেহের ক্ষয় পূরণ করে। গৌণ উপাদানগুলো আমাদের শরীরের কাজে লাগে, আমাদের শরীরকে বিভিন্ন কাজে সহায়তা করে কিন্তু সরাসরি ভাবে ক্ষুধা মেটায় না। এগুলো হচ্ছে খনিজ লবণ, খনিজ লবণ, ভিটামিন এবং পানি।
আরেকটা উপাদান সেটা হইতেছে রাফেজ। এটা হচ্ছে আমাদের শরীরের সরাসরি ভাবে কাজ করে না, কিন্তু আমাদের শরীরের হজম প্রক্রিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। তাহলে প্রাণিজ পুষ্টি উপাদানগুলোকে আমরা মুখ্য এবং গৌণ এই দুই ভাগে ভাগ করতে পারি। মুখ্য উপাদানগুলোর মধ্যে পড়তেছে হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, যারা সরাসরি আমাদের ক্ষুধা মেটায়, এবং গৌণ উপাদানগুলোর ক্ষেত্রে এরা আমাদের কখনোই ক্ষুধা মেটাবে না। তার মানে হচ্ছে খনিজ লবণ, ভিটামিন, পানি, এগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, কিন্তু এগুলো হচ্ছে আমাদের শরীরের ক্ষুধা মেটায় না। এখন আমরা প্রত্যেকটা খাদ্য উপাদানের একদম ডিটেলসে চলে যাব। প্রথমে আসি আমিষ নিয়ে। আমিষ আমিষ বলতে মূলত কি বোঝানো হইতেছে? আমিষ বলতে মূলত বোঝানো হচ্ছে যে আমিষ কি? আমিষ হচ্ছে পলিপেপটাইড চেইন। পলিপেপটাইড চেইন, এটাকে যদি সহজভাবে বলি সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এর শিকল। তো অ্যামাইনো অ্যাসিডের শিকল কিভাবে গঠিত হয়? দেখা যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তারপরে অ্যামাইনো অ্যাসিড, আর একটা থাকলো অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যামাইনো অ্যাসিড গুলো এই যে বন্ধনের মাধ্যমে তারা পরস্পরের সাথে যুক্ত থাকে, এটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। তো এই পেপটাইড বন্ধন যেটা আছে, এই পেপটাইড বন্ধনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা যুক্ত থাকতেছে, এবং যেহেতু অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত থাকতেছে, তাই এই চেইনটাকে বা এই শিকলটাকে বলা হচ্ছে পলিপেপটাইড চেইন। পলিপেপটাইড চেইন। এখন এই অ্যামাইনো অ্যাসিড তাহলে আমাদের আমিষের মুখ্য উপাদান বলতে পারি আমরা, বা আমরা যে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করি, এই আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করার অন্যতম একটা উপাদান হইতেছে অ্যামাইনো অ্যাসিড, যেটার মাধ্যমে আমরা আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারি। তো এই অ্যামাইনো অ্যাসিডের আবার দুইটা ভাগ আছে। এই অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে যদি আসি, এই অ্যামাইনো অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহে সংশ্লেষিত হয়, আরেকটা হচ্ছে দেহে সংশ্লেষিত হয় না। তাহলে যেগুলো দেহের ভেতরে সংশ্লেষিত হয় এইগুলোকে বলা হচ্ছে অনত্যাবশ্যকীয়। অনত্যাবশ্যকীয় উপাদান মানে খুব বেশি প্রয়োজনীয় নয়, কিন্তু যেগুলো সংশ্লেষিত হয় না সেগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয়, অর্থাৎ অবশ্যই প্রয়োজন। তাহলে এই যে অত্যাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, এগুলো আছে টোটাল 8টি, এবং অনত্যাবশ্যকীয় যেগুলো সেগুলো হচ্ছে 12টি। তাহলে এই মোট অ্যামাইনো অ্যাসিড অ্যাপ্রক্সিমেটলি 20টি। তাহলে এই 20টা অ্যামাইনো অ্যাসিড অনেকটা ইংরেজি বর্ণের মতো কাজ করে। ইংরেজি বর্ণ কিভাবে কাজ করে? একটা ডিকশনারিতে ধরে নিলাম 10 লক্ষ ওয়ার্ড আছে। আমরা যে ডিকশনারি ব্যবহার করি, এই ডিকশনারিতে ধরে নিলাম যে 10 লক্ষ ওয়ার্ড আছে। তাহলে এই যে 10 লক্ষ ওয়ার্ড আছে, এই 10 লক্ষ ওয়ার্ডের জন্য লেটার ইউজ করা হয়েছে কয়টা? এটার জন্য কিন্তু লেটার ইউজ করা হয়েছে 26টা। তার মানে 26টা লেটার বিভিন্ন অনুপাতে বা বিভিন্ন সংখ্যায় যুক্ত হয়ে দেখা যাচ্ছে যে 10 লক্ষ ওয়ার্ড তৈরি করে ফেলছে। ঠিক সেম ভাবে এই 20টা অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন অনুপাতে এবং বিভিন্ন সংখ্যায় যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন প্রোটিন তৈরি করতেছে,
যা আমাদের শরীরের বিভিন্ন কাজে লাগে। আমাদের শরীরে প্রোটিনের কোন কোন কাজে লাগে? আমাদের শরীরের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দেহে যে হরমোন আছে, তারপরে এনজাইম আছে, তারপরে হচ্ছে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি, তারপরে অ্যান্টিজেন, তারপরে টেন্ডন, তারপরে হচ্ছে লিগামেন্ট, তারপরে আঁশ বা ফাইবার, আমাদের বডিতে যে মাসেল ফাইবার গুলা থাকতেছে, ফাইবার, এই সবগুলাই হচ্ছে প্রোটিন। এগুলো প্রোডাকশন দিতে হয় এবং এগুলা বিভিন্ন কাজ করতে হয়। এই কাজের জন্য মূলত অ্যামাইনো অ্যাসিড গুলো প্রয়োজন হয়, অর্থাৎ যেগুলো সংশ্লেষিত হয় না, যে অত্যাবশ্যকীয় 8টি, এগুলোকে আমাদের খাবারের মাধ্যমে গ্রহণ করতে হচ্ছে। অর্থাৎ খাবারের মাধ্যমে অবশ্যই গ্রহণ করতে হবে 8 ধরনের অ্যামাইনো অ্যাসিড, এবং যেগুলো দেহের ভেতরে সংশ্লেষিত হতে পারে সেগুলো আমাদের না গ্রহণ করলেও চলবে, বাট করাটা ভালো। এখন আমিষ আমরা আরেকটা কাজে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে নাইট্রোজেন। এটাতে 16% নাইট্রোজেন থাকে। তাহলে আমিষে যেহেতু 16% নাইট্রোজেন থাকে, তার মানে আমরা যদি 100 গ্রাম আমিষ গ্রহণ করি তাহলে ওখান থেকে আমরা 16 গ্রাম অক্সিজেন আমাদের দেহে নিতে পারবো, নাইট্রোজেন নিতে পারবো। এরপরে আমরা যদি 50 গ্রাম প্রোটিন গ্রহণ করি, তার মানে আমাদের বডি ওইখান থেকে 8 গ্রাম নাইট্রোজেন পাবে। অর্থাৎ শতকরা হিসাব অনুযায়ী 100 গ্রাম প্রোটিনে 16 গ্রাম নাইট্রোজেন পাওয়া যায়। এরপরে যদি আসে আমিষের প্রকারভেদ, বা আমিষের হচ্ছে যদি আমরা উৎসের ভিত্তিতে এটাকে ভাগ করি, উৎসের ভিত্তিতে আমিষ 2 ধরনের হতে পারে, উৎস 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রাণীজ আমিষ এবং আরেকটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। উদ্ভিজ্জ আমিষ এবং প্রাণীজ আমিষ। যেটা প্রাণীজ আমিষ এটা প্রাণী থেকে পাওয়া যাচ্ছে, এটা তোমরা বুঝতে পারতেছো, এবং উদ্ভিদ থেকে যেটা নিতেছি এটা উদ্ভিদ থেকে পাওয়া যাইতেছে। এখন এই যে প্রাণীজ আমিষ এটা কই থেকে পাবো? এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে মাছ, তারপরে মাংস, তারপরে ডিম, তারপরে দুধ, এগুলো। তারপরে উদ্ভিজ্জ প্রোটিন আমরা বা আমিষ কই থেকে পাবো? যত ডাল ও শিম জাতীয় উদ্ভিদ আছে, যত ডাল এবং শিম জাতীয় উদ্ভিদ আছে সবগুলো থেকেই হচ্ছে আমরা আমিষ পাইতে পারি। এখন এখানে একটা ব্যাপার বলে দেই, যে সেটা হইতেছে যে প্রত্যেকটা খাবারে সবগুলো উপাদানই কম বেশি থাকে। যেমন আমরা যে মাছ মাংস খাই, এই মাছ মাংসের ভেতরে আমিষ তো পাই, তার ভেতরে কিন্তু আমরা শর্করাও পাই, তার ভেতরে কিন্তু আমরা তেল বা লিপিড অংশ যেটা সেটাও পাই। কিন্তু এই উপাদানগুলো মেজরিটি দায়িত্ব পালন করতেছে আমিষের চাহিদা পূরণ করার জন্য, সেই জন্য এগুলোকে আমরা আমিষের উৎস হিসেবে ধরে থাকি। যে ঠিক সেম ভাবে আমরা যদি চালের ক্ষেত্রে ধরি, চাল কি শর্করা জাতীয় খাদ্যের উৎস, তাহলে চালও প্রোটিন বহন করে, কিন্তু ওইখানে মেজরিটি পার্ট বহন করতেছে গ্লুকোজ বা স্টার্চ, যেটা আমাদের শর্করা চাহিদা পূরণ করতেছে। সেই জন্য আমরা চালকে ধরতেছি শর্করা এর উৎস। তাহলে আশা করি বুঝতে পারছো। এরপরে কয়েকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আমিষের ক্ষেত্রে আমরা 4 কিলো ক্যালোরি পার গ্রাম পেয়ে থাকি। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমিষের পরিপাককারী যে এনজাইম, এটা আমাদের অধ্যায়ের শেষের দিকে লাগবে। পরিপাককারী এনজাইম, তাহলে পরিপাককারী যে এনজাইম থাকবে এই এনজাইমকে আমরা বলবো হচ্ছে প্রোটিয়েজ এনজাইম। প্রোটিয়েজ এনজাইমের মাধ্যমে আমাদের আমিষ জাতীয় খাবারের চাহিদা পূরণ হয়ে থাকে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের শর্করাতে।
শর্করা কি? শর্করা হচ্ছে মূলত গ্লুকোজ এর পলিমার বা চেইন। তাহলে শর্করা হচ্ছে মূলত গ্লুকোজের চেইন, অর্থাৎ এখানে গ্লুকোজ অনেকগুলো থাকবে একটা বন্ধনের মাধ্যমে। আমরা লিখে নেই গ্লুকোজ, এরপরে থাকবে গ্লুকোজ। তাহলে অনেকগুলো গ্লুকোজ একত্রিত একটা চেইনের মাধ্যমে থাকবে এবং একটা বন্ধনের মাধ্যমে তারা পরস্পরের সাথে যুক্ত থাকবে। যে বন্ধনের মাধ্যমে একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজের সাথে যুক্ত থাকবে সেটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন, এই গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে একটা গ্লুকোজ আরেকটা গ্লুকোজের সাথে যুক্ত থাকতেছে এবং যুক্ত যখন থাকতেছে তখন সেটা শর্করা হিসেবে কাজ করতেছে বা শর্করা হিসেবে আমরা এটাকে গ্রহণ করতেছি। এখন কথা আছে, সেটা হইতেছে যদি শর্করার একটা অণুতে বিশ্লেষণ করে একটা গ্লুকোজ অণু পাওয়া যায় সেটাকে আমরা বলবো হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড যেটা থাকতেছে এটার আরেকটা নাম হচ্ছে এক শর্করা। গ্লুকোজের যদি দুইটা অণু পাওয়া যায় শর্করার একটা অণু বিশ্লেষণ করে, অর্থাৎ শর্করার উৎস কোন একটা খাবারের একটা সিঙ্গেল ইউনিট এটাকে বিশ্লেষণ করে যদি আমরা গ্লুকোজের দুইটা অণু পাই তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইস্যাকারাইড বা দ্বি শর্করা। এবং তারপরে আমাদের গ্লুকোজের যদি অনেকগুলা শর্করার একটা অণুকে বিশ্লেষণ করে যদি গ্লুকোজের অনেকগুলা অণু পাওয়া যায় তখন সেটাকে বলা হয় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড বা বহু শর্করা। মনোস্যাকারাইডের মধ্যে পড়তেছে হচ্ছে গ্লুকোজ, ডাইস্যাকারাইডের মধ্যে পড়তেছে হচ্ছে সুক্রোজ, এবং এখানে পড়তেছে হচ্ছে স্টার্চ এবং সেলুলোজ। তাহলে আমরা সুক্রোজ বা চিনি যেটা আছে এটা একটু বোঝার চেষ্টা করি। সুক্রোজ বা চিনি আসলে কিভাবে গঠিত হয়। আমাদের দেখলাম যে সুক্রোজ বা চিনির অণু হচ্ছে একটা ডাইস্যাকারাইড। তাহলে চিনির অণু যদি একটা ডাইস্যাকারাইড হয় তাহলে এখানে একটাকে বিশ্লেষণ করে দুইটা করে অণু পাওয়া যাবে। তাহলে দুইটা করে গ্লুকোজ অণু কিভাবে পাই আমরা লিখে ফেলি C6H12O6 প্লাস C6H12O6, দুইটা গ্লুকোজ অণু। এই দুইটা অণুকে যদি আমরা আক্ষরিক অর্থে একসাথে লিখি তাহলে সেক্ষেত্রে C12H24O12 লিখে ফেলি। তাহলে যখন এইগুলো যুক্ত হবে মানে একটা গ্লুকোজ অণুর সাথে যখন আরেকটা গ্লুকোজ অণু যুক্ত হবে তখন একটা গ্লুকোজ অণু থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, অপর গ্লুকোজ থেকে একটা হাইড্রোক্সিল আয়ন বের হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে দুইটা মিলে কি হচ্ছে একটা পানির অণু বের হয়ে যাচ্ছে। এই হাইড্রোজেন এবং এই হাইড্রোক্সিল মিলে হচ্ছে পানির অণু বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দুইটা গ্লুকোজ একত্রিত হইতে পারবে যখন সর্বমোটে এক অণু পানি অপসারিত হবে। তো এক অণু পানি যখন অপসারিত হয়ে গেছে তখন এটার সংকেত দাঁড়াবে C12H22O11। এটা হচ্ছে আমাদের চিনির সংকেত, কারণ চিনি হচ্ছে ডাইস্যাকারাইড। যখন আবার এইটার সাথে এক অণু পানি যোগ করে দেওয়া হবে তখন আমরা দুইটা আলাদা আলাদা গ্লুকোজ অণু পাবো। আশা করি বুঝতে পারছো। এখন এই শর্করা জাতীয় যে খাবারগুলো আছে এই শর্করা জাতীয় খাবারগুলোকে আমরা বলতে পারি একমাত্র উদ্ভিদের ক্ষেত্রেই আমরা পাবো। এটার উৎসের ক্ষেত্রে এটার কোনো প্রকারভেদ নাই। এটার প্রকারভেদ আছে হচ্ছে হজমের ভিত্তিতে বা বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। যেমন আমরা যদি বলি যে হজমের ভিত্তিতে আমাদের এই অংশগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে
স্টার্চ এবং আরেকটা হচ্ছে সেলুলোজ। একটা হচ্ছে স্টার্চ এবং একটা সেলুলোজ। স্টার্চ যেটা থাকবে এইটাকে গবাদি পশু হজম করতে পারবে, প্লাস মানুষ যেটা থাকবে মানুষও হজম করতে পারবে। কিন্তু সেলুলোজ যেটা থাকবে এটাকে গবাদি পশু হজম করতে পারবে কিন্তু মানুষ হজম করতে পারবে না। কেন মানুষ হজম করতে পারে না? কারণ এনজাইম যেটা আছে, এনজাইম মূলত সিলেক্টিভ ভাবে কাজ করে। সিলেক্টিভ ভাবে কাজ করে বলতে কি বুঝাইতেছে? সিলেক্টিভ ভাবে কাজ করে বলতে মূলত এখানে বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট খাবারের জন্য নির্দিষ্ট ধরনের এনজাইম লাগে। মানে স্টার্চ এর জন্য এক ধরনের পরিপাকের জন্য এক ধরনের এনজাইম লাগবে, সেলুলোজ পরিপাকের জন্য সেলুলোজ পরিপাককারী এনজাইম লাগবে। গবাদি পশুর ক্ষেত্রে স্টার্চ পরিপাককারী এনজাইম এবং সেলুলোজ পরিপাককারী এনজাইম দুটাই থাকার কারণে গবাদি পশু স্টার্চও হজম করতে পারে, সেলুলোজও হজম করতে পারে। মানে গাছের পাতা খেয়ে সে জীবন ধারণ করতে পারে এবং এখান থেকে শক্তি বের করতে পারে। কিন্তু মানুষ শুধু স্টার্চটাকে হজম করতে পারে কিন্তু সেলুলোজটাকে হজম করতে পারে না। এই সেলুলোজের অন্যতম একটা উৎস হচ্ছে রাফেজ। এটা আমরা একটু পরে শিখব যে রাফেজ হচ্ছে মূলত সেলুলোজের উৎস। তাহলে এইটা একটা গেল। এরপরে যেটা থাকবে কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে শর্করা থেকে আমরা শক্তি পাবো হচ্ছে 4 কিলো ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, আমিষের ক্ষেত্রেও যা, শর্করার ক্ষেত্রেও তা। এবং এর পরিপাককারী যে এনজাইম থাকবে, এই পরিপাককারী এনজাইমটার নাম হচ্ছে অ্যামাইলেজ এনজাইম। অ্যামাইলেজ এনজাইম আমরা এই অধ্যায় শেষের দিকে পাবো। তাহলে একটা হচ্ছে পাইলাম যে স্টার্চ সেলুলোজ হজমের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। সেলুলোজ হচ্ছে মূলত এক ধরনের পানি গ্রহণকারী বা পানি ধরে রাখার মতো পদার্থ, যেটা রাফেজ। শর্করা হচ্ছে 4 কিলো ক্যালোরি পার গ্রাম পাওয়া যাচ্ছে। আমরা যে 1 গ্রাম শর্করা খাইলে আমরা 4 কিলো ক্যালোরি পাচ্ছি। এবং এইটার জন্য পরিপাককারী যে এনজাইমটা কাজ করবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যামাইলেজ এনজাইম। এরপরে আমরা যে উপাদানটা নিয়ে পড়ব সেটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। তো স্নেহ জাতীয় পদার্থ যেটা থাকতেছে, এই স্নেহ জাতীয় পদার্থ মূলত কিসের উৎস, আগে এইটাকে আমরা বিশ্লেষণ করব। স্নেহ জাতীয় খাবার যেগুলো থাকতেছে এগুলো মূলত হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায় স্নেহকে ভাঙলে। এই স্নেহকে বা তেল জাতীয় পদার্থকে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই ভাগে ভাগ করতে পারি। যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা তরল অবস্থায় থাকে তখন সেটাকে আমি বলবো হচ্ছে তেল, এবং যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা কঠিন অবস্থায় থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে চর্বি। তাহলে আমরা পাইলাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায় স্নেহকে ভাঙলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তরল অবস্থায় যেগুলো থাকতেছে সেগুলোকে আমরা বলতেছি তেল, এবং কঠিন অবস্থায় যেগুলো থাকতেছে সেগুলোকে আমরা বলতেছি চর্বি। এই স্নেহকে উৎসের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাণীজ এবং আরেকটা হচ্ছে উদ্ভিজ্জ। উদ্ভিজ্জ এবং প্রাণীজ। তাহলে এই দুই ভাগে ভাগ করতে পারতেছি। প্রাণীজ কোনগুলা? যেমন হচ্ছে ঘি, তারপরে হচ্ছে পশুর চর্বি, মাছের তেল, এগুলা হচ্ছে প্রাণীজ স্নেহ পদার্থের উৎস। উদ্ভিজ্জ ক্ষেত্রে সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল, বাদাম, তারপরে হচ্ছে কালো জিরা, এই সবগুলাই হচ্ছে আমাদের উদ্ভিজ্জ স্নেহ জাতীয় পদার্থের উৎস। এরপরে আমরা যে উপাদানটা নিয়ে একটু পড়বো সেটা হইতেছে ভিটামিন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ভিটামিন নিয়ে পড়বো আমরা।
ভিটামিন। এই ভিটামিনকে মূলত বলা হয় খাদ্য প্রাণ, এটাকে খাদ্য প্রাণ বলা হয়। কারণ এই ভিটামিন আমাদের সরাসরিভাবে ক্ষুধা মেটায় না, কিন্তু আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ করে, অর্থাৎ আমাদের বিপাকীয় কার্যক্রমে খুব ভালোভাবে সহায়তা করে হচ্ছে ভিটামিন। এই ভিটামিনগুলোকে সেজন্য খাদ্যপ্রাণ বলা হচ্ছে। এই ভিটামিনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তেলে দ্রবণীয় বা চর্বিতে দ্রবণীয়, এবং আরেকটা থাকবে হচ্ছে পানিতে দ্রবণীয়। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় এবং আরেকটা হচ্ছে পানিতে দ্রবণীয়। চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো থাকবে সেটাকে আমরা বলতে পারি ADE, সংক্ষেপে আমরা বলতে পারি অ্যাডেক। এবং পানিতে দ্রবণীয় থাকবে হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে একটু হলেও পড়ার দরকার, সেটা হচ্ছে একটু বলে দেই। ভিটামিন এ যেটা আছে, ভিটামিন এ মূলত চোখের গঠনে সহায়তা করে, যার ফলে ভিটামিন এ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে রঙিন ফলমূল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি, মলা মাছ, ঢেলা মাছ, এগুলো হচ্ছে ভিটামিন এর প্রধান উৎস। তাহলে এই উপাদানগুলো যদি প্রপারলি না পায় তাহলে চোখের প্রোটিনগুলা ঠিকভাবে গঠিত হইতে পারে না। যদি চোখের গঠন ঠিকভাবে না হয় তাহলে একটা সময় গিয়ে তার আস্তে আস্তে চোখের জটিলতা তৈরি হবে। কিরকম জটিলতা? প্রথম দিকে দেখা যাবে যে তার অল্প আলোতে দেখতে সমস্যা হবে, এবং যদি অল্প আলোতে দেখতে সমস্যা হয় এবং এটাকে যদি ট্রিটমেন্ট করা না হয় একটা সময় গিয়ে সেটা অন্ধত্ব ডেকে আনতে পারে। অর্থাৎ ভিটামিন এর অভাবে যে রোগগুলো হইতে পারে সেটা হচ্ছে এক, রাতকানা, এবং হচ্ছে আমাদের জেরোপথ্যালমিয়া নামে একটা রোগ আছে, এটাও চোখের রোগ। জেরোপথ্যালমিয়া নামে একটা রোগ আছে, এটা হচ্ছে আমাদের ভিটামিন এর অভাবে হবে। ভিটামিন ডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভিটামিন ডি এর প্রধান কাজ হচ্ছে আমাদের দাঁত এবং হাড়ের গঠনে সহায়তা করা। তো দাঁত এবং হাড়ের গঠনে সহায়তা যদি করে তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁত এবং হাড়ের গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন ডি। ভিটামিন ডি যেটা থাকবে, ডি এর অভাবে যে রোগটা হয় এই রোগটার নাম হচ্ছে রিকেটস। এটার অভাবে একটা রোগ হয়, সেটা হচ্ছে রিকেটস। তো রিকেটস রোগটা হইলে দেখা যায় যে এই রোগটা হইলে হাড়ের গঠন প্রপারলি হয় না। তো হাড়ের গঠনটা যদি প্রপারলি না হয় তখন হাড় বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। অর্থাৎ ভিটামিন ডি মূলত রিকেটস রোগটাকে আটকাচ্ছে বা আমাদের হাড়ের গঠনে সহায়তা করতেছে, যেটা প্রপারলি না পাইলে দেখা যাবে যে রিকেটস রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আরেকটা তথ্য দেই, সেটা হইতেছে ভিটামিন ডি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। এটা আমাদের শরীরে নিজে নিজে উৎপন্ন হইতে পারে। যদি আমরা সূর্যের আলোতে দাঁড়ায় থাকি বা সূর্যের আলো যখন আমাদের ত্বকে পড়বে তখন এই ত্বকে ইউভি রশ্মির প্রভাবে আমাদের চর্বি থেকে এখানে মূলত ভিটামিন ডিটা তৈরি হয়ে যায়। তাহলে আমাদের শরীরে দেখা যাচ্ছে ইউভি রে পড়লে ভিটামিন ডি এর প্রোডাকশন হয়, যেটা এই জন্য ছোট বাচ্চা বা নবজাতককে কিছুক্ষণ রোদে রাখা হয়। সকালের রোদটা একটু তীব্রতা কম থাকে, যার ফলে এই ছোট বাচ্চাদেরকে রোদে রাখা হয়, যার ফলে ভিটামিন ডি উৎপন্ন হচ্ছে। এরপরে আছে ভিটামিন ই। ভিটামিন ই কম বেশি সব ধরনের খাবারে পাওয়া যায়, ঠিক যেমনটা ভিটামিন ডি পাওয়া যাচ্ছে হচ্ছে ডিম, দুধ, কলিজা, তারপরে বিভিন্ন ফলমূল, এগুলোতে পাওয়া যাচ্ছে। ঠিক সেম ভাবে ভিটামিন ই প্রায় সব ধরনের খাবারে পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলো বেশি পাওয়া যায় হচ্ছে মাছের তেলে। এই ভিটামিন ই ঠিকভাবে যদি না খাওয়া হয় তখন সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ত্বক খসখসে হয়ে যাচ্ছে বা এইরকম সমস্যাগুলো হচ্ছে।
ভিটামিন কে যেটা থাকবে, ভিটামিন কে এর প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সহযোগিতা করা। রক্ত তঞ্চন কখন প্রয়োজন? আমাদের শরীরের কোনো স্থান কেটে গেলে ওইখানে বাতাসের উপস্থিতিতে হেপারিন নামে একটা পদার্থ থাকে, এই পদার্থটা নিষ্ক্রিয় হয়ে যায়। তো এবং এই রক্তটা জমাট বাঁধার প্রয়োজন হচ্ছে। যে রক্তটা জমাট বাঁধার প্রয়োজন হচ্ছে, এটার জন্য একটা আয়ন কাজ করে, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এবং ক্যালসিয়াম আয়নের পাশাপাশি আরেকটা ভিটামিন কাজ করতেছে, সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এবং ক্যালসিয়াম এই দুইটা উপাদান একত্রে কাজ করে যেন রক্ত দ্রুত বাইরের লেয়ারটাতে জমাট বাঁধায় দেখা যাচ্ছে যে রক্তক্ষরণটা আটকায় দিতে পারে। ভিটামিন কে এর প্রধান উৎস হচ্ছে বাঁধাকপি। এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে ভিটামিন বি সম্পর্কে বলে দেই। ভিটামিন বি সম্পর্কে দেখা যাবে যে হচ্ছে ভিটামিন বি এর টোটাল ভেরিয়েন্ট আছে 12টা। সেটা হচ্ছে ভিটামিন বি1 থেকে বি12। তো এই যে ভিটামিন বি1 থেকে বি12 এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স যেটা থাকবে, এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে অনেক ধরনের সমস্যা হইতে পারে। চোখের সমস্যা হইতে পারে, তারপরে হচ্ছে আমাদের মুখে ঘা হইতে পারে, তারপরে হচ্ছে ত্বকের সমস্যা হইতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। এটার প্রধান উৎস ঢেঁকিছাটা চাল, তারপরে হচ্ছে এই যে ঢেঁকিছাটা চালের থেকে যে ধান, ঢেঁকিছাটাতে চিরা যেটা আছে চিরা, তারপরে হচ্ছে পাতাকপি, তারপরে হচ্ছে মাছের তেল, বিভিন্ন ধরনের অংশ থেকে পাওয়া যেতে পারে। ভিটামিন সি যেটা থাকবে, ভিটামিন সি এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে ভিটামিন সি আমাদেরকে প্রতিদিন খাইতে হবে। দুইটা উপাদান আমাদেরকে প্রতিদিন খাইতে হবে, একটা হচ্ছে প্রোটিন এবং আরেকটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এবং প্রোটিন এই দুইটার ক্ষেত্রে কখনোই আমাদের শরীর প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন বা প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন সি আমাদের শরীরে জমা রাখে না। ভিটামিন সি বা প্রোটিন আমাদের শরীরে প্রতিদিন গ্রহণ করা উচিত। এগুলো আমরা কই থেকে পাবো? ভিটামিন সি আমরা পাবো হচ্ছে কাঁচামরিচ, টমেটো, আমলকি, তারপরে হচ্ছে পেয়ারা এবং যত টক জাতীয় ফল আছে সবগুলোতে আমরা ভিটামিন সি পাবো। এখন ভিটামিন সি এর অভাবে একটা রোগ হয়, সেটাকে বলা হয় স্কারভি রোগ। এই স্কারভি রোগ যেটা থাকতেছে, স্কারভি রোগ হইলে মুখে ঘা হচ্ছে, তারপরে মাড়ি দিয়ে রক্ত পড়তেছে, দাঁতের গোড়ায় ঘা হচ্ছে, তারপরে ক্ষতস্থান শুকাতে দেরি হচ্ছে, ঠিক আছে? এই অংশগুলা আমাদের ভিটামিন সি এর ক্ষেত্রে আছে। এরপরে আমরা যে উপাদানটা নিয়ে পড়ব সেটা হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ এর ক্ষেত্রে সবগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে না। খনিজ লবণের ভেতরে পড়তে হবে হচ্ছে শুধু আয়রন, ক্যালসিয়াম, এই দুটা নিয়ে পড়লেই এনাফ। তো আয়রনের ক্ষেত্রে আয়রন আমাদের দেখা যাবে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের শরীরে। কেন? কারণ হচ্ছে আমাদের যে রেড ব্লাড সেল থাকতেছে, এই রেড ব্লাড সেলের অন্যতম একটা উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, যেটার কারণে রক্ত লাল হয়। তো এই হিমোগ্লোবিনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হিম অংশ এবং আরেকটা হচ্ছে গ্লোবিউলিন অংশ। হিম অংশ যেটা, সেটা মূলত আয়রন নির্ভর, অর্থাৎ আমাদের শরীরে আয়রনের যদি ঘাটতি থাকে তাহলে হিমোগ্লোবিন প্রপারলি উৎপন্ন হবে না। সঠিকভাবে যদি হিমোগ্লোবিন উৎপন্ন না হয় তখন সেই ক্ষেত্রে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা প্রপারলি উৎপন্ন হইতে পারবে না। তো রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা যদি প্রপারলি উৎপন্ন হইতে না পারে তখন আমাদের শরীরে রক্ত শূন্যতা দেখা যাইতে পারে। সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানিমিয়া নামে একটা রোগ হইতে পারে। অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। আয়রন কোন খাবারগুলোতে পাওয়া যাবে? যে খাবারগুলো কেটে রাখলে বা ছিলে রাখলে এই খাবারগুলো খুব দ্রুত হচ্ছে মানে
কালো হয়ে যায় বা অক্সিডাইজ হয়ে যায়। যেমন আমরা যদি কাঁচা কলা, আপেল, কচু এগুলোকে কেটে রাখি, কিছুক্ষণ পরে দেখা যাবে যে এগুলো একটু কালচে টাইপ হয়ে গেছে, কাটা অংশগুলোতে একটু কালচে টাইপ হয়ে গেছে। ওইখানে কালচে টাইপ হওয়ার কারণটা হচ্ছে যে আয়রনটা থাকে, ওই আয়রনটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিডাইজ হয়ে যাচ্ছে। তার মানে এই যে খাবারগুলো, কলা হইতে পারে, আপেল হইতে পারে, তারপরে হচ্ছে কচু হইতে পারে, এই উপাদানগুলোকে কেটে রাখলেই কি হচ্ছে, কালো হয়ে যাচ্ছে বা একটু কালচে টাইপ হয়ে যাচ্ছে। তার মানে এটাতে আয়রন আছে। আরেকটা সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখা যাবে এই ক্যালসিয়ামটা আমাদের কি কাজ করতেছে, ক্যালসিয়ামটা হচ্ছে আমাদের দেহের দাঁত এবং হাড়ের গঠনে সহায়তা করতেছে। দাঁত এবং হাড়ের গঠনে প্রধান ভূমিকা পালন করে হচ্ছে ক্যালসিয়াম এবং তার সাথে হচ্ছে ফসফরাস। আমাদের দেহের যত ক্যালসিয়াম এবং ফসফরাস আছে তার 90% জমা আছে আমাদের হাড় এবং হচ্ছে দাঁতের মধ্যে। তাহলে ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুইটা উপাদান একত্রে আমাদের হাড় এবং দাঁতে কাজ করতেছে। এবং ক্যালসিয়াম উপাদানের আরেকটা ব্যবহার একটু আগে বলে ফেললাম, সেটা হচ্ছে রক্ত তঞ্চনের ক্ষেত্রে ভিটামিন কে যখন কাজ করে, ভিটামিন কে এর সাথে আরেকটা উপাদান কাজ করে, সেটা হইতেছে ক্যালসিয়াম আয়ন। এরপরে আরেকটা মনে হয় পড়া লাগবে, সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিন এই উপাদানটার অভাবে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা হরমোনও থাকে যেটাকে বাটারফ্লাই শেপ বলা হচ্ছে, এই থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি দেখা যাবে, থাইরয়েড গ্রন্থিটা প্রপারলি কাজ করতে পারবে যখন সে তার চাহিদা মতো আয়োডিন পাচ্ছে। যদি সে প্রপারলি আয়োডিন না পায় বা ঠিকভাবে সঠিক পরিমাণ আয়োডিন না পায়, তখন সেক্ষেত্রে কি করবে, তখন সে দেখা যাবে যে কি করতেছে, সে হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে ঠিকভাবে চালাইতে পারবে না। তখন গলার এখানে থাইরয়েড গ্রন্থিটা একদম ফুলে যাবে। এই যে ফুলে যাচ্ছে, এই ফুলে যাওয়ার রোগটাকে বলা হইতেছে গলগণ্ড রোগ বা এটাকে ঘ্যাগ রোগও বলা হয়। তো এই যে গলগণ্ড রোগ বা গয়টার যেটা থাকতেছে, এটা বাংলাদেশে একটা সময় খুব বেশি পরিমাণে ছিল, কিন্তু তখন দেখা গেল যে বাংলাদেশে করা হইলো কি, লবণের সাথে আয়োডিনটাকে মেশানো বাধ্যতামূলক করা হইলো। কারণ দক্ষিণ অঞ্চলের মানুষ সামুদ্রিক মাছ বা আয়োডিনযুক্ত খাবারগুলো পাচ্ছে, কিন্তু উত্তরাঞ্চলে এটার প্রকোপটা খুব বেশি হয়ে গেছিল। তো এটার প্রকোপটা কমানোর জন্য সারা দেশে দেখা গেল যে লবণের যে বাজারজাতকরণ, এটার প্রধান শর্ত দিয়ে দেওয়া হয়েছিল যে আয়োডিন মিশ্রিত লবণ হইতে হবে। এখন দেখা যাচ্ছে অনেকটাই কমে আসছে এগুলা। এরপরে যেটা ধারণা নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্য, সুষম খাদ্য জিনিসটা কি প্রথমেই বলে দেই। যে ধরো যে তুমি যে দুপুরের খাবারটা খাচ্ছ বা দুপুরের যে মিল খাচ্ছ, এই যে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট, এগুলোতে সারা দিনের মধ্যে তোমার যে উপাদানগুলো দরকার, যে পরিমাণ আমিষ দরকার বা যে পরিমাণ শর্করা দরকার, যে পরিমাণ স্নেহ জাতীয় পদার্থ দরকার বা যে পরিমাণ রাফেজ দরকার, প্রত্যেকটা উপাদান যদি সঠিক পরিমাণে থাকে, তখন আমরা এই খাদ্যটাকে বলি হচ্ছে সুষম খাদ্য। এই সুষম খাদ্যর ক্ষেত্রে একটা পিরামিড কাজ করা হয়েছে। পিরামিডটার ক্ষেত্রে আমরা যদি দেখি, পিরামিড হচ্ছে ত্রিকোণাকার একটা বক্স। তো এখানে দেখা যাচ্ছে, এখানে প্রত্যেকটা বক্সের আয়তন মূলত ওই খাবারের দেহের ভেতরের চাহিদাটাকে নির্দেশ করতেছে। এখানকার আয়তন সবচেয়ে কম, তার মানে যে খাবারের চাহিদাটা বা পরিমাণটা সবচেয়ে কম সেটা থাকবে এখানে, এবং এটার আয়তন সবচেয়ে বেশি, অর্থাৎ যে খাবারটা আমাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে এই অংশতে থাকবে। তাহলে এই অংশতে আমাদের প্রধানত যেটা দরকার সেটা হচ্ছে শাকসবজি। এই দুইটা ঘর মিলে থাকবে হচ্ছে শাকসবজি এবং হচ্ছে স্টার্চ জাতীয় পদার্থ, মানে হচ্ছে চাল, তারপরে গম, তারপরে ভুট্টা, পাউরুটি, এগুলা। এরপরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে শাকসবজি। এই অংশটাতে থাকবে হচ্ছে প্রোটিন এবং এই অংশটাতে থাকবে হচ্ছে
স্নেহ জাতীয় বা তেল জাতীয় পদার্থ, স্নেহ জাতীয় বা তেল জাতীয় পদার্থ। এই হচ্ছে আমাদের আদর্শ আদর্শ খাদ্য পিরামিড। এই পিরামিডের মাধ্যমে প্রত্যেকটা প্রোটিনের করা হচ্ছে, চাহিদাটাকে নির্দেশ করা হচ্ছে বা কি পরিমাণ খাওয়া উচিত এইটাকে নির্দেশ করা হইতেছে। তো এইটার ক্ষেত্রে সুষম খাদ্য পিরামিডের পাশাপাশি আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে সুষম খাদ্যের তালিকা প্রণয়ন করা। তো সুষম খাদ্যের তালিকা প্রণয়ন করার ক্ষেত্রে কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হয়। ফ্যামিলির কি একটা পরিবারের ইনকাম বা তার প্রতি মাসে আসলে খাবারের পেছনে সে কি পরিমাণ টাকা খরচ করতে পারবে, তারপরে সদস্য সংখ্যা কিরকম, তারপরে কোন কোনগুলো বাজারে অ্যাভেলেবল আছে। এখন কথা হচ্ছে প্রত্যেকটা খাবারেই আমরা কোনো না কোনো পুষ্টি উপাদান পাই। যদি দেখা যাচ্ছে একজন মা একজন বাবা যদি এইগুলো সম্পর্কে জানে যে কোন খাবার থেকে আসলে কোন পুষ্টি উপাদানগুলো পাওয়া যায়, সেই জন্য দেখা যাচ্ছে যে সে কিন্তু খুব সহজেই পরিবারের খাদ্যের একটা তালিকা তৈরি করতে পারবে, যেটার মাধ্যমে পরিবারের সকল সদস্য সকল ধরনের উপাদানের চাহিদা পূরণ করতে পারবে। এরপরে যে উপাদানটা থাকে তা হলো আমাদের বিএমআই এবং বিএমআর, এটা নিয়ে কথা বলা আছে। বিএমআই এবং বিএমআর আসলে কি কি বুঝাইতেছে? বিএমআই এবং বিএমআর, বিএমআই এটা আসলে কি বুঝাইতেছে? এটা তারা বুঝাইতেছে দেহের উচ্চতার সাপেক্ষে তার ওজনের সামঞ্জস্যতা, এবং বিএমআর বলতে মূলত বোঝানো হয়, এটার পূর্ণরূপ হচ্ছে বেসাল মেটাবলিক রেট। বিএমআই এটার পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বিএমআর এর পূর্ণরূপ হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এই মেটাবলিজম এই জিনিসটা আগে একটু বোঝা দরকার। মেটাবলিজম মূলত দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যানাবলিজম এবং আরেকটা হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজম বলতে মূলত বোঝানো হয় খাদ্য গ্রহণ, এবং ক্যাটাবলিজম বলতে বোঝানো হয় শক্তি ক্ষয়। তাহলে অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম এটার সাপেক্ষে সে কি পরিমাণ খরচ করতেছে, অর্থাৎ কি পরিমাণ শক্তি সে ক্ষয় করতে পারে তার ডেইলি লাইফে, বা তার প্রতিদিনের কি পরিমাণ শক্তি প্রয়োজন, তার উপর নির্ভর করে সেখানে খাদ্য গ্রহণ করার যে সূচকটা, এটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। যেহেতু ছেলে এবং মেয়ের ক্ষেত্রে মেটাবলিজমটা আলাদা, সেজন্য এখানে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে আলাদা আলাদা বিএমআর এর সূত্র পাওয়া যায়। কিন্তু বিএমআই এটা লিঙ্গের উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে হচ্ছে দেহের উচ্চতা এবং দেহের ভর এবং উচ্চতা মিটার স্কয়ার, এটা হচ্ছে কেজি একক, এটা হচ্ছে বিএমআই। এবং বিএমআর এর ক্ষেত্রে যদি আসি, বিএমআর এর ক্ষেত্রে ব্যাপারগুলো একটু ম্যাথের উপর নির্ভরশীল এবং এটা অভ্যাসের উপরও নির্ভরশীল। এটার নির্ভরশীলতাতে কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে লিঙ্গ, তারপরে হচ্ছে দেহের উচ্চতা, তারপরে দেহের ওজন, তারপরে লিঙ্গ, তারপর দেহের উচ্চতা, দেহের ওজন, তারপরে হচ্ছে পরিশ্রম,
কি পরিমাণ পরিশ্রম করতেছে এটার উপরও নির্ভর করা যেতে পারে। একজন 70 কেজি ভরের মানুষ যে সারাদিন কোনো কাজ করে না, তার যে পরিমাণ চাহিদা হবে একজন সেম ভরে মানে 70 কেজির মানুষ যে একজন প্রফেশনাল অ্যাথলেট বা প্রফেশনাল প্লেয়ার, তার ক্ষেত্রে কিন্তু তার শক্তির চাহিদাটা ভিন্ন। তার মানে তাদের শক্তি খরচ করার পরিমাণ যেহেতু ভিন্ন, তাদের শক্তির চাহিদাটাও হবে ভিন্ন। এটাই হচ্ছে আমাদের বিএমআর এর মূল ভাষ্য। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পরিপাক অংশ। পরিপাক অংশের ক্ষেত্রে